আসসালামু আলাইকুম। কাছের এবং দূরের যে যেখানে বসে আমাদের আজকের এই প্রোগ্রামটি দেখছেন তাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। সেই সাথে অগ্রিম মাহে রমজানের শুভেচ্ছা রইল, যেন আমরা সবাই খুব সফলভাবে মাহে রমজান বা সাওম পালন করতে পারি। আজকে বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের 214তম ফেসবুক লাইভের হোমিও স্বাস্থ্য কথনের 23তম পর্বে বরাবরের মতো প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ সপ্তাহে আমরা এই প্রোগ্রামটি করে থাকি এবং আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয়। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি এই প্রোগ্রামের মাধ্যমে কিভাবে জটিল রোগীগুলোর কেস অ্যানালাইসিসের মাধ্যমে একটি একক ওষুধ নির্বাচন করা যায় সেই পদ্ধতিটি শেখানোর জন্য, এবং আশা করি আমাদের এই প্রোগ্রামটি আপনারা প্রতিনিয়তই দেখছেন এবং সেখান থেকে অল্প কিছু হলেও জ্ঞান অর্জন করছেন। যদি আমাদের এই প্রোগ্রামটি দেখে একজন মানুষও রেপার্টরেশনের মাধ্যমে একটি সঠিক ঔষধ নির্বাচন করেন, তবেই হবে আমাদের এই ওষুধের সার্থকতা। আমাদের এই অনুষ্ঠানের সাথে আছেন, আমাদের সহযোগিতায় আছেন আমাদের সকলের প্রিয় ডাক্তার ইয়াকুব আলী সরকার, এবং আরেকজন আছেন সহযোগিতায় যিনি খুব ভালো রেপার্টরি জানেন এবং যার রেপার্টরি বর্তমান সমাজে একটু বেশি প্রচলিত হয়ে গেছে, ডাক্তার জয়নাল স্যার। আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এই প্রোগ্রামে আমন্ত্রণ হওয়ার জন্য। আজকে মূলত আমি একটা কেস নিয়ে আসলে আলোচনা করব। এটা বর্তমান সমাজে অনেকেই আসলে আছে যারা হয়তো হোমিওপ্যাথিটাকে খুব বেশি একটা পছন্দ করে না বা হোমিওপ্যাথিতে প্রথমে কেউ আসতে চায় না, কিন্তু যখন কোনো রোগী এই হোমিওপ্যাথি সেবন করার পরে সে যখন ভালো বোধ করে এবং তার ফিডব্যাকটা ভালো আসে, তখন কিন্তু তার প্রতি একটা আস্থা জন্মে যায়। আজকে আমি ঠিক সেরকম একটি পেশেন্টের কথা তুলে ধরবো, যিনি আমার খুবই কাছের একজন মানুষ এবং আমি প্রতিনিয়তই তাকে দেখছি। বিভিন্ন রোগের সুখে তিনি ভুগছেন, কিন্তু সে কোনোভাবেই কিন্তু হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করতে রাজি নন। তো যাই হোক, একদিন উনি আমার চেম্বারে আসলো। আসার পরে উনি ওই দিন শুধুমাত্র একটা রিপোর্টই সে নিয়ে এসেছিল আমার কাছে। তো যাই হোক, আমি কথা বলার আগে আমি একটু স্ক্রিনটা শেয়ার করছি, কারণ পেশেন্টের কি কি সমস্যা ছিল আমি সেটা একটু দেখাতে চাচ্ছি। পেশেন্টের বয়স হচ্ছে 34। আমি ওনার নামটা হাইড করলাম। তার ওজন হচ্ছে 72। সে বিবাহিত এবং তার বিপি সবসময় খুব নর্মাল, মানে লোতে থাকে। সেটা হচ্ছে 90.70। এটা হচ্ছে তার নর্মাল বিপি। দেখেন পেশেন্টের, আপনার তারিখটা খেয়াল করবেন, 18/1/2025। এটা একদমই রিসেন্ট তারিখ। হ্যাঁ, এটা একদমই রিসেন্ট তারিখ। এটা নিয়েও আমি কথা বলবো ইনশাল্লাহ। রোগীর সমস্যা হচ্ছে এখানে বাল্কি ইউটেরাস। তার বাল্কি ইউটেরাস এবং এখানে আছে তার সিরাম ক্রিয়েটিনাইন। তার সিরাম ক্রিয়েটিনাইন দেখেন, তার তারিখটা যদি আমরা খেয়াল করি 2/11/2023। কাইন্ডলি আপনারা একটু তারিখটা একটু খেয়াল রাখবেন, আমি একটু নোট করে রাখছি। 2/11/2023। 2/11/2023 যখন পেশেন্ট আমার কাছে আসে, তখন তার সিরাম ক্রিয়েটিনাইন থাকে 1.3। এটা একটা রিপোর্ট। এবং তার এখানে আরেকটা সমস্যা, সেটা হচ্ছে তার পাঁচছেল। দেখেন তার পাঁচছেল হচ্ছে 4/6, যেটা সাধারণত নর্মাল। আমরা 1 থেকে 2 বা 0 থেকে 1 পর্যন্ত আমরা এটা নর্মালটা জানি। এখন দেখেন আপনার এখানে তার তারিখটা আমি এখানে একটু খেয়াল করছি। তার তারিখটা দেখেন, জুনের 3 তারিখ 2025, একদমই সদ্য। আমি আবারও ফোকাস করছি আপনাদের কাছে যে কাইন্ডলি আপনার তারিখটা খেয়াল করেন। জুনের 3 তারিখ 2025। আমি সবগুলো রিপোর্ট একসাথে দেখাচ্ছি আমার প্রেজেন্টেশনের সুবিধার জন্য। এবং এখানে দেখেন তার THH অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এটা কিন্তু তার 11.45। এখানে সম্ভবত তার দুইটা পেজে থাকার কারণে এখানে তার তারিখটা এখানে ক্যারি করে নাই, এটা সেকেন্ড পেজ। ফার্স্ট পেজে তার যে তারিখটা ছিল সেখানে এটা নেই। ফার্স্ট পেজের তারিখটা আমি এখানে বলে দিচ্ছি। যেদিন উনি টেস্ট করেন তার সিরাম তার TH হচ্ছে 11.45। সেটা হচ্ছে জানুয়ারির 12 তারিখ 2024-এ উনি এই রিপোর্টটা আমার কাছে নিয়ে আসেন।
এরপরে দেখেন তার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। হ্যাঁ, এটা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, যেটা দেখেন 26.66। এটা সাধারণত নর্মাল বিষয়, কারণ ঢাকায় অনেকেই থাকলে ভিটামিন ডি ডেফিসিয়েন্সিটা হয়ে যায়। এবং তার শেষ রিপোর্ট যেটা, সেটা হচ্ছে এখানে তার ফ্যাটি লিভার গ্রেড 2। তো এগুলো গেল তার নর্মাল রিপোর্ট, যে রিপোর্টগুলি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এখন আমি আসি আমার মূল আলোচনায়, অর্থাৎ পেশেন্ট আমার কাছে কি কি সমস্যা নিয়ে এসেছিল। কাইন্ডলি আপনারা নোট করতে পারেন যে আমি কি কি লক্ষণগুলো বলছি, সেটার আলোকে নোট করতে পারেন যে কি কি লক্ষণের উপরে ভিত্তি করে তার কি কি মেডিসিনটা আসছে। আচ্ছা, পেশেন্টের যে সমস্যাটা সেটা হচ্ছে, উনি আমার কাছে প্রথম সাক্ষাৎ করতে আসেন 19/8/2023 প্রথম সাক্ষাতে আসেন, এবং সাথে শুধুমাত্র একটি রিপোর্টই নিয়ে আসেন, সেটি হচ্ছে তার ডিস্ক বাল্জ। হ্যাঁ, তার ডিস্ক বাল্জ, এবং কোনটা L3, L4, L5, L6, এই একটা রিপোর্টই সে সাথে নিয়ে আসে। বাকি রিপোর্টগুলি কোনোটাই সে সাথে আনেনি, কারণ তাদের ধারণা হচ্ছে যে এত রিপোর্ট নিয়ে কি হবে, হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাচ্ছি, এত রিপোর্ট কি তারা আর বুঝবে, এরকম একটা টেন্ডেন্সি কিন্তু তাদের মধ্যে কাজ করেছিল। তো যাই হোক, উনি যখন একটা রিপোর্টই আমার কাছে আসে, তখন আমি তার সমস্ত লক্ষণগুলো নেই। উনি অনেক সমস্যা তার। তো উনি প্রথমে যে কথাগুলি আমাকে বললো, সেটা হচ্ছে যে তার মাথা ঘোরায়, দুই পাশ থেকে মাথার ব্যথা যখন করে, একদম মাথাটা দুই পাশ থেকে তার চেপে আসে। হ্যাঁ, চেপে আসে, মাথা কিন্তু ব্যথা এবং ঘোরানো দুইটি তার মধ্যে আছে। এবং তখন খুব ভারী ভারী লাগে মাথাটা, তখন খুব ভারী ভারী লাগে, জ্বর আসে, এবং সাথে তার কাঁপুনি দিয়ে জ্বরটা কমে যায়। যখন জ্বরটা চলে যায়, তখন কাঁপুনি দিয়ে জ্বরটা কমে যায়। সাথে তার পা অবশের মতো লাগে, পা অবশ থাকে, পাইলস আছে, এবং মাঝে মধ্যে তার সেই পাইলস থেকে রক্তক্ষরণ হয়, এবং সেটা লাল রঙের হয়, রেড কালারের হয়। সাথে আরো কি আছে, তার কুষ্ঠকাঠিন্য আছে, পিঠ এবং কোমরে ব্যথা করে। এবং এই ব্যথাটা কি হয়, যখন সে বিশ্রাম নেয় তখন সে তার ব্যথাটা বাড়ে। যখন সে কাজকর্ম করে বা হাঁটাচলা করে, তখন সে একটু বেটার ফিল করে, এটা সে আমাকে জানায়। এবং হালকা স্যাদ যদি দেয়, তাহলে সে বেটার ফিল করে। তার ঘুম কম, এবং ঘুমাইতে গেলে আরেকটা বিষয় তার আছে, সেটা হচ্ছে যে সে ঘুমাইতে গেলে ম্যাক্সিমাম সময় তার মাঝরাতে ঘুম ভেঙে যায়, এবং তার ভিতরে তখন একটা আতঙ্ক সৃষ্টি করে, এবং ভয় পায়, এবং সে মানে মানে খুব ছটফট করে, আমরা যেটাকে বলে অস্থিরতা তার মধ্যে কাজ করে ঘুমের মধ্যে। এবং তখনই সাথে সাথে তার হার্টবিট বেড়ে যায়, সে ভাবে যে হ্যাঁ, তার হার্টবিটটা বেড়ে গেছে। তারপর কি আছে, তার ক্ষুধা আছে, হ্যাঁ, কিন্তু তার খেতে ভালো লাগে না। তার ক্ষুধা আছে, খেতে তার ভালো লাগে না। সে পছন্দ করে মিষ্টি, মাংস, লবণ, কিন্তু তিতা অ্যাভয়েড করে, সে তিতা জাতীয় খাবার খেতে পারে না। তাকে আমি বললাম যে কিন্তু লবণ পছন্দ করেন, তাহলে আপনি তিতা জাতীয় খাবার কেন পছন্দ করেন? সে বলল যে না, আমি লবণ পছন্দ করি, কিন্তু করল্লা, সল্টিস বিস্কিট, এগুলো আমার মোটেও পছন্দ নয়। যখন আমি তার পায়খানার কথা জিজ্ঞাসা করলাম, সে বলল যে তার কোষ্ঠকাঠিন্য আছে, দুর্গন্ধ আছে, এবং 2-1 দিন পর তার টয়লেট হয়, 2-1 দিন পর টয়লেট হয়। এবং দেখা যায় যে যদি সে খাবার দাবার একটু অনিয়ম করে, তো সেক্ষেত্রে তার আবার সেই পাইলসের সমস্যা দেখা যায়, এবং সেক্ষেত্রে তার ব্লিডিং শুরু হয়। প্রস্রাবে তার জ্বালা পোড়া আছে, এবং এটা বিশেষ করে যখন সে কম পানি খায় বা যখন সে ইন্টারকোর্সে যায়, তখন তার এই জ্বালা পোড়াটা প্রচুর পরিমাণে দেখা দেয়। আর আমি যখন তাকে ভয়ের কথা জিজ্ঞাসা করলাম যে আপনি কোনো কিছুতে ভয় পান কিনা, তখন সে উত্তরে বললো যে আমি যদি কেউ চিৎকার করে, চেঁচামেচি করে, এবং সাপ ও রক্ত, এই কয়েকটা জিনিস দেখে আমি প্রচন্ড ভয় পাই, এই কথাটা জিজ্ঞাসা করলো। এবং তার পিপাসা আছে, কাতরতা, গরম কাতর। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন এবং নির্বাচন করুন আসলে আমি এই পেশেন্টকে কি মেডিসিন দিয়েছি। হ্যাঁ, এজন্যই আজকের প্রোগ্রামটাতে আমি একটু সময় নিয়ে করছি, এবং খুব ধীরে ধীরে লক্ষণগুলি বলছি। তার পিপাসা আছে, সে গরম কাতর, এবং তার ঘাম আছে, এবং কাপড়ের ভিতরে সেই ঘামের দাগটা লাগে। সে বলে যে আমি যখন ড্রেস পরি বা বুরকা পরি বা থ্রি পিস পরি, দেখা গেছে যে সে একটা কালো দাগ, কালো কাপড় পরলে একটা লবণের মতো একটা দাগ তার কাপড়ে পরে। এবং স্কিনের কথা যখন জিজ্ঞাসা করলাম, তখন উনি বলল যে আমার অনেক দিন আগে ছোটবেলায় আমার স্কিনে একজিমা হয়েছিল, এবং সেই জায়গাটাতে আমি এক প্রকারের আসলে অয়েন্টমেন্ট ব্যবহার করেছি, এবং এক ধরনের ক্রিম ব্যবহার করেছি। এটা সে আমাদেরকে এনশিওর করে। আর তার মনের মাইন্ড যখন জানতে চাইলাম, তখন সে বলল যে আমার অত্যন্ত রাগ, আমাকে কেউ সান্ত্বনা দিলে আমার সেই রাগ কখনোই কমে না,
এবং যখন আমি রাগান্বিত হই তখন আমি নিজের মাথায় নিজে আঘাত করি। চমৎকার একটা বিষয় দেখেন যে যখন সে রাগান্বিত হয় তখন সে নিজের মাথায় নিজে আঘাত করে এবং তার মনের ভিতরে অনেক চাপা কষ্ট আছে যেগুলি হয়তো সে কারোর কাছে শেয়ার করে না। এবং ব্যক্তিগতভাবেও যেহেতু আমি পেশেন্টকে চিনি, আমি নিজেও জানি যে তার অনেক কষ্ট আছে এবং উনি পারিবারিক দিক থেকে আসলে অনেকটা মানে লাঞ্ছনা গঞ্জনা যেটাকে বলে আর কি উনি সয়ে এসেছেন। তারপরে কি হচ্ছে, তার স্বামী সন্তান সবকিছুই তার অসহ্য লাগে। যখন তার রূপ লক্ষণগুলো বৃদ্ধি পায় তার কোনো কিছুই ভালো লাগে না এবং সে মনে মনে বলে যে আমি যদি আত্মহত্যা করতাম তাহলে মনে হয় আমি আমার লাইফ থেকে পরিত্রাণ পেতাম। এটা আরেকটা বিশেষ লক্ষণ মানে আমার কাছে খুব বেশি মানে আমার মাথায় ধরেছে, সেটা হচ্ছে যে পেশেন্ট একটি কথা আমাকে বারবার বলেছে যে তার মনে হয় যে এই ঘাড় থেকে মানে ঘাড় থেকে মাথা পর্যন্ত কি যেন একটা সাপের মতো তাকে পেঁচিয়ে রেখেছে। আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম যে এটা কি আসলে সাপ নাকি এটা আপনার রশিও তো হতে পারে, এটা তো কোনো দড়ি বা টাইট কোনো কাপড়ও তো হতে পারে, কোনো ব্যান্ডেজও হতে পারে, কিন্তু উনি বললো যে না আমি রশি দড়ি কিছু না, এটা একদম আমার মনে আছে যেটা সাপ এবং আমি ফিল করি যে একদম এটা আমার মাথা থেকে ঘাট থেকে মাথা পর্যন্ত পেঁচি এমন ভাবে ধরে থাকে মানে যখন আমি আশ্বাস করি এবং আমি নড়াচড়া করতে পারি না, মানে আমি একদম ফিক্সড হয়ে যাই। এরকম একটা মানে ডিউরেশন তার ভিতরে কাজ করে। তো এখন আমি কিন্তু অলরেডি অনেকগুলি লক্ষণ বলে ফেলেছি, এখন আমরা একটু খেয়াল করি। আপনারা অলরেডি লিখছেন, অনেকে লিখেছেন একটা মেয়র, অসংখ্য ধন্যবাদ ডাক্তার শরীফুল ইসলাম, আপনি একটা মেয়র লিখেছেন। রিনা বেগম আসসালামু আলাইকুম, আপনার জন্য দোয়া শুভকামনা, আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। অনেকে সালাম দিয়েছেন, সবাইকে আমি আবারও সালাম দিচ্ছি। এখন দেখেন আমি যদি একটু একটু করে এই কেসটাকে যদি অ্যানালাইসিস করি, যদি আমি এই দিকটা শুধু ভাবি, প্রথম থেকে একটু ভাবি যে পিঠ ও কোমরে ব্যথা, বিশ্রামে ব্যথা বাড়ে, নড়াচড়ায় ব্যথা কমে এবং গরম সেক দিলে উপকার পায়, তাহলে কিন্তু আমি ধরে নেব যে সে রাস্টক্সের পেশেন্ট। যদি আমি এটুকু ভাবি যে তার পাইলস আছে, মাঝে মধ্যে পাইলস থেকে রক্ত পড়ছে, সে মিষ্টি পছন্দ করে, তার কোষ্ঠকাঠিন্য আছে, দুই একদিন পর পর তার টয়লেট হয়, তার পিপাসা আছে এবং তার স্কিন সাপ্রেসড করা হয়েছে, তাহলে কিন্তু আমি ধরে নিব যে সে সালফারের পেশেন্ট। এবার যদি আমি এদিকে যাই, মানে আরেকটু দিকে যদি আমি তাকে বিবেচনা করি যে তার ঘুম হয় কিন্তু মাঝরাতে তার ঘুম ভেঙে যায় এবং সে তখন আতঙ্কে উঠে যায় এবং তার ভিতরে একটা অস্থিরতা কাজ করে, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং তার ভিতরে আরো কিছু আছে যেমন সহজ সরল, এগুলো যদি ভাবতে যাই তাহলে কিন্তু আমি ভাবি যে পেশেন্ট আর্সেনিকা মিলগ্রামের পেশেন্ট। তাহলে দেখেন আমাদের কিন্তু এই চিত্রের ভিতরে কিন্তু আমরা অনেকগুলো মেডিসিন পাচ্ছি। এবং আরেকটা বিষয়, এখানে আরেকটা কথা পেশেন্ট বলছে যে তার স্বামী সন্তান কোনো কিছু ভালো লাগে না এবং সে যখন মানে তার মন খারাপ লাগে বা যখন অসুস্থ ফিল করে তখন সে বলে যে আমি স্বামী সন্তান সবাইকে ফেলে দিয়ে আমার মনে হয় আত্মহত্যা দিতে চলে যাই। এখানে কিন্তু আবার সিপিয়া তার ভিতরে ক্যারি করে এবং আবার কি তার ভিতরে একটা চাপা কষ্ট, দুঃখ আছে, না পাওয়ার একটা যন্ত্রণা আছে, হতাশা আছে এবং সে রাগকে কোনোভাবে কন্ট্রোল করতে পারে না, লবণ পছন্দ করে এবং ঘামে তার কাপড়ের দাগ লাগে। তাহলে কিন্তু আমরা এদিক থেকে অবশ্যই ন্যাট্রাম মিউটকে চিন্তা করি। তাহলে এবার আপনারা বলুন যে আমার এই পেশেন্টের জন্য কোন মেডিসিনটা সঠিক সিলেকশন হবে যার মাধ্যমে আমি রোগীটাকে সঠিকভাবে আরোগ্য করতে পারবো এবং আমি কিন্তু একদম প্রমাণ সহ দেখিয়ে দিব যে আমার মানে পেশেন্টটা যথেষ্ট আরোগ্য লাভ করেছে। তো এখানে কিন্তু আমি দেখেন আর্সেনিকা মেলবাম, রাস্টক, সিপিয়া, ন্যাট্রাম মিউট, সালফার এবং মেডোর লক্ষণও কিন্তু তার মধ্যে আছে। আমি কিন্তু অনেকগুলো মেডিসিন পেয়েছি। তাহলে আমি কি মেডিসিন দিয়েছি আপনারা একটু ভাবতে থাকুন, আমি সে পর্যন্ত আবার একটু কমেন্টগুলি করে আসি। আমরা চাই আপনারা লিখুন, কারণ সবার দৃষ্টিকোণ থেকে সবার দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু এক মেডিসিন হবে না। কেউ হয়তো মাইন্ড দিবেন, কেউ হয়তো ক্লিনিক্যাল টার্মটা নিয়ে আসবেন, কেউ হয়তো প্যাথোলজিক্যাল টার্মটা নিয়ে আসবেন, এটাই স্বাভাবিক। কিন্তু তারপরেও কিন্তু আমরা রোগীর ট্রিটমেন্ট করছি, রোগী কিন্তু সুস্থ হচ্ছে এবং 40% লোক কিন্তু 40% পেশেন্ট কিন্তু আমাদের হোমিওপ্যাথির মাধ্যমে কিন্তু ভালো হচ্ছে। তো যাই হোক আমি আবারই ঘুরে আসি। বেগম রিনা আসসালামু আলাইকুম আপা, আপনার জন্য দোয়া শুভকামনা, আপনার জন্য দোয়া শুভকামনা রইল। খাদিজা পারভিন আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের
আমার যে তারিকুল ইসলাম তারেক স্যার জয়েন করেছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। লেকেসিস আবুল ফারাহ আইয়া লেকেসিস, হ্যাঁ চমৎকার, আপনি আপনার সিলেকশন করতে থাকুন। মানসিক লক্ষণে গঠিত আমি নেপটা মেয়ে বলেছি এবং এটাই সঠিক সিলেকশন। আমি শফিক ভাইকেও আবার ধন্যবাদ জানাচ্ছি যে উনি ওনার মেডিসিনের প্রতি কিন্তু যথেষ্ট কনফিডেন্ট। হ্যাঁ, এবং আমাদের প্রত্যেকটি হোমিওপ্যাথি পেশেন্টকে কিন্তু ডাক্তারকে কিন্তু এই নিজের কনফিডেন্টটা অর্জন করতে হবে যে আমি যেটা দিয়েছি সেটাই কিন্তু সঠিক। হ্যাঁ, এখানে কিন্তু কখনোই একটা মেডিসিনের উপর আমি নির্ভর করিনি, কারণ ঘুরে ঘুরে তার বিভিন্ন ধরনের মেডিসিন কিন্তু এসেছে। হ্যাঁ, তো যাই হোক, এখন আমি ব্যাখ্যা করছি যে হ্যাঁ, আমি ওনাকে প্রথমে ন্যাপট্রাম মিউরি দিয়েছিলাম। আমি ওনাকে ফার্স্ট 19/8/2023 যখন উনি আমার কাছে আসেন তখন আমি ওনাকে ন্যাপট্রাম মিউর দিয়েছিলাম এবং সাথে 2টা ফাইটম আর রাস্ট্রক্স 200 আমি ওনাকে হাতে দিয়ে রেখেছিলাম। যেহেতু উনি পেইনের রুগী, প্রচুর পরিমাণের পেইন হচ্ছে তার কোমর থেকে, সে দাঁড়াতে পারছে না, হাঁটা চলা মানে শুয়ে থাকলে তার ব্যথাটা বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, তো এই কারণে আমি রাস্টক্সটা তার হাতে দিয়ে রাখলাম যে যদি আপনার ব্যথা বেশি হয় তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই এই মেডিসিনটা খেয়ে নেবেন। তো দেখেন এজ এ রেজাল্ট কি হলো, সে আমার কাছে 19/8/2023 আসলো, তারপরে সে 21/10/2023 আসছে, মাঝখানে কিন্তু 2 মাস সে নাই। আর দেখা যায় আমরা হোমিওপ্যাথটা কিন্তু হয়তো আমরা বলি যে আমি তাকে 1 বছর ট্রিটমেন্ট করেছি, কিন্তু এটা কিন্তু খুবই রেয়ার যে বছরে 12 মাস আমি তাকে ওষুধ দিয়েছি, মানে 12 মাস অর্থাৎ 12 বার, এটা কিন্তু খুব রেয়ার। দেখা যাচ্ছে যে 5 মাস 6 মাস 7 মাস অথবা সর্বোচ্চ 8-9 মাসে কন্টিনিউ করে, বাকি 1 বছর কিন্তু আমরা কখনোই তাকে ওষুধ কন্টিনিউ করানোর প্রয়োজন হয় না। এর আগেই হয়তো রোগী সুস্থ হয়ে যায়, কিংবা কোনো অবহেলার কারণে বা একটু ঝামেলার কারণে, কারণ বিভিন্ন সমস্যার কারণে রোগীরা কিন্তু আমাদের কাছে আসতে চায় না। তো দেখেন আমি 1 মাস ওষুধ দেওয়ার পরে, এখানে মোটামুটি 1.5 মাস, যেহেতু 8 দিয়ে দিয়েছি, সে কিন্তু নেক্সট টাইম আমার কাছে আসলো 21/10/2023। হ্যাঁ, 21/10/2023 যখন সে আমার কাছে আসলো তখন আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কেমন আছেন। উত্তরে উনি বললো যে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে আপনার কি কি সমস্যাগুলি চলে গেছে? সে বললো যে আমার যে মাথা একটু ঘোরাতো সেটা আমার চলে গেছে, তারপরে পিঠ থেকে কোমর পর্যন্ত যে ব্যথাটা ছিল বিশ্রাম নিলে যেটা বাড়তো এবং হাঁটাচলা করলে যেটা কমতো, সে ব্যথাটা আমার ভিতরে অনেকাংশে কমে গেছে। কিন্তু তবে খুব বেশি যে একটা আমি মানে ভালো ফিল করছি এটাও আবার বলবো না, কারণ আমার ইতিমধ্যে অনেক সমস্যা কিন্তু রয়ে গেছে। তো ঠিক আছে, তার মানে বুঝতে পারলাম যে পেশেন্ট আসলে স্যাটিসফ্যাকশন নয়। তো আমি তাকে কিছু টেস্ট দিলাম সাথে, এবং অলরেডি উনি কিন্তু কিছু টেস্ট করিয়ে ফেলেছেন, যে টেস্টগুলো আপনারা অলরেডি দেখলেন। আমি তাকে কিছু টেস্ট দিলাম। কি কি টেস্ট দিলাম? তাকে আমি একটা সিরাম ক্রিয়েটিনাইন টেস্ট দিলাম, একটা টিএইচএস টেস্ট দিয়েছি, আর একটা সিবিসি দিয়েছি, আর ভিটামিন ডি ডেফিসিয়েন্সি এটা তার আগেই করা ছিল, আর রিসেন্টলি সে 2টা টেস্ট করেছে, আর হোল অ্যাবডোমেন টেস্টটা সে করেনি, সে মাত্র সিরাম ক্রিয়েটিনাইন, টিএইচএস মানে থাইরয়েড টেস্টটা, আর হচ্ছে সিবিসি ব্লাডের সিবিসি, 3টে টেস্ট আমার কাছে নিয়ে এসেছে। এবং অলরেডি কিন্তু আমি ফার্স্ট আপনাদের কাছে একটু দেখিয়ে দিয়েছি যে তার সিরাম ক্রিয়েটিনাইন 1.3, তার থাইরয়েড ছিল 11.45, এবং তার পার্সেল ছিল, মানে ইউরিনের পার্সেল ছিল 4 থেকে 6। হ্যাঁ, এগুলো কিন্তু আমি অলরেডি প্রথমে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো যখন পেশেন্ট আসলো তারপরে আমি কিন্তু তাকে একটা কিছু দিব, কারণ যেহেতু সে আসছে তাকে আমি দিয়ে তারপরে তো আমি তাকে টেস্টগুলি আনতে বলি। একটা বিষয় আমার কাছে খুব বেশি আমার মাথায় নাড়া দিল, যে বারবার পেশেন্ট শুধু কেন আমাকে এই কথাটাই বলছে যে আমার মানে মাথা থেকে ঘাড় থেকে মাথা পর্যন্ত সাপ পেঁচিয়ে আছে। হ্যাঁ, এই কথাটা কিন্তু পেশেন্ট আমাকে বারবার কমপ্লেন করলো যে ম্যাডাম আপনি যে ওষুধ দিলেন কিন্তু এটা তো আবার উপকার হলো না, তাহলে এখন কি করা যায়? তো এখন আমি একটু থেমে যাচ্ছি, এখন আমি চলে যাচ্ছি আমাদের শ্রদ্ধেয় জয়নাল স্যারের কাছে, যে এই যে একটা লক্ষণ, হ্যাঁ, এই লক্ষণটা আমরা কিভাবে রেপার্টরি করতে পারি এবং এই লক্ষণের উপরে আমার কি মেডিসিনটা আসতে পারে, যদি আপনি এই বিষয়ে একটু আমাকে হেল্প করতেন, যে লক্ষণটা আমি মানে কি লক্ষণটা নিব এবং কি লক্ষণের উপর ভিত্তি করে আমি সেকেন্ড টাইম পেশেন্টকে আমি প্রেসক্রাইব করব, যদি এই বিষয়টি একটু আমাকে বলতেন শ্রদ্ধেয় জয়নাল স্যার। ধন্যবাদ ম্যাডামকে, সুন্দর একটি কেস উপস্থাপন করেছেন উনি। ওনার আলোচনায় উঠে এসছে যে একাধিক রিমেডি
এই এই রোগীর জন্য প্রযোজ্য হতে পারে বা কাছাকাছি। তো এক্ষেত্রে উনি একটি কথা বারবার রোগীর উদ্ধৃতি দিয়ে বললেন যে একটা লক্ষণকে উনি খুব এমফাসাইজ দিচ্ছেন রোগী, যে সাপ তার ঘাড় এবং মাথা পেঁচিয়ে আছে বলে তার একটা ভ্রান্ত ধারণা এরকম। তো এই লক্ষণটি রেপার্টরিতে আমরা যদি খুঁজি, সেটি আমরা একটি সফটওয়্যারের সাহায্যে খুঁজবো, সেটি দেখানোর চেষ্টা করছি। আমি সফটওয়্যারটি ওপেন করেছি। এই সার্চ লেখা যে জায়গায়, এখানে উনি যেটি বলেছেন এটা একটা রেয়ার বা আনকমন একটা রুব্রিক্স, এটা সচরাচর মানে এতই পিকুলিয়ার যে মানে খুব বেশি একটা পাওয়া যায় না। এই জন্য এটা ইংরেজিটা অনেক জটিল এই লক্ষণটার। আমরা বাংলায় যদি লিখি, উনি বারবার বলেছেন সাপ, একটি কথা বলেছেন সাপ, আমরা এখানে বাংলায় লিখছি সাপ এবং পেঁচিয়ে থাকে, পেঁচিয়ে এই দুটি শব্দ, মূল শব্দ লিখে আমরা সার্চ বাটনে টাচ করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইটি লক্ষণ দেখা যাচ্ছে এই রিলেটেড। একটি হচ্ছে মাইন্ড চ্যাপ্টারে আছে, আরেকটি হচ্ছে ড্রিম চ্যাপ্টারে। আর যেহেতু উনি বলেছেন যেটি তার একটা ভ্রান্ত ধারণা, তাহলে মাইন্ড চ্যাপ্টারে যেটি আছে সেটি হবে। সেটি হচ্ছে এই লক্ষণটি মাইন্ড চ্যাপ্টারে আছে ডেলিউশনস যে রুব্রিক্স, সেটির আন্ডার আছে স্ন্যাক্স, ক্রাইমস অন সার্পেন্ট ফাস্টেনিং অন হিজ নেক, সার্পেন্ট ফাস্টেনিং অন হিজ নেক। এটার অর্থ হচ্ছে এটা লাল বর্ণের একটা সাপ যেন তার ঘাড়ে পেঁচিয়ে আছে, এরকম একটা ভ্রান্ত ধারণা। তো এই লক্ষণটি যদি আমরা এখানে নিই, এই ক্লিপবোর্ডে এখানে নেওয়া হলো, এবং এটি কি কি ওষুধ, আমি কি এটি দেখাবো শুধু, না আর অন্যান্য রুব্রিক্স নিব ম্যাডাম? না, আপনি নিতে পারেন, সব রুব্রিক্সই নিতে পারেন, তারপর আমি আমার মতো করে ব্যাখ্যা করছি। আচ্ছা, তাহলে এই লক্ষণটা আমরা এখানে নিলাম। ইয়েটা কি দেখা যাচ্ছে বোধহয় না, স্ক্রিনটা শেয়ার হয়েছে কিনা আমি ঠিক বুঝতে পারছি না। স্ক্রিনটা দেখা যাচ্ছে না। আচ্ছা, এরপরে আচ্ছা, আপনি বলে যান, কন্টিনিউ করেন। তাহলে এটা সম্ভবত ওই স্যারের ওখানে। আচ্ছা, তাহলে এটা মনে হয় স্যার কন্ট্রোল করেন, তো উনি স্যার কি শুনতে পাচ্ছেন কিনা জানি না। আচ্ছা, যাই হোক, আমি দেখিয়ে যাচ্ছি, বলে যাচ্ছি। এটি হলো যে এই লক্ষণটা নিয়েছি আমরা, যে আমরা লিখেছি এখানে সাপ পেঁচিয়ে আছে বা পেঁচিয়ে ধরে, এই কথাটি লিখেছি। লেখার পরে একটি রুব্রিক্স পেলাম। আমরা যদি দেখি আর একটা রুব্রিক্স উনি খুব ইম্পর্টেন্ট বলেছেন, সেটি হচ্ছে আপনার স্ক্রিন দেখা যাচ্ছে স্বামী এবং ওকে। আচ্ছা, তাহলে স্বামী এবং সন্তান, এখানে দুটি বিষয় বলেছেন, স্বামী এবং সন্তান, এই দুটিকে উনি একটু অপছন্দ করে বা বিতৃষ্ণা একটা ভাব, অ্যাভারশন বলেছেন উনি আর কি। তাহলে এখানে আমরা এখানে লিখবো, মূল দুটি শব্দ লিখবো, একটা হচ্ছে স্বামী আর একটা হচ্ছে সন্তান বা ছেলে মেয়ে। আছে স্বামী সন্তানের প্রতি কি বিতৃষ্ণা, এটাই তো বলছেন ম্যাডাম, তাই না? এটা একটা ইম্পর্টেন্ট রুব্রিক্স, রুগীলিপি থেকে উনি বাছাই করেছেন। লেখার পর এখানে আমরা সার্চ বাটনে টাচ করে দেখতে পাচ্ছি একটি মাইন্ড চ্যাপ্টার আছে, অ্যাভারশনস হাজবেন্ড চিলড্রেন এন্ড হাজবেন্ড, অ্যাভারশন টু চিলড্রেন এন্ড হাজবেন্ড, এটি আমরা নিলাম। তাহলে দুটি নেওয়া হলো। আর এরপরে আরেকটি উনি লক্ষণ খুব গুরুত্ব দিয়ে বলেছেন যে যদি বিশ্রাম নেয় তাহলে তার রোগ লক্ষণগুলো বেড়ে যায়। তাহলে এটা জেনারেল চ্যাপ্টার থেকে আমরা নিতে পারি যে বিশ্রাম কোন চ্যাপ্টারে আছে। আমাদের এই সফটওয়্যার একটি সুবিধা যে আমাদের চ্যাপ্টার না জানলেও চলবে। তাহলে বিশ্রামের বৃদ্ধি, এটি আমরা নিই, মূল দুটি শব্দ লিখলাম, লেখার পরে এখানে সার্চ বাটনে গেলাম। এখানে দেখতে পাচ্ছি আমরা 7টি এই রিলেটেড লক্ষণ আছে, তার মধ্যে জেনারেল যেহেতু লক্ষণটি, আমরা এইটি নিব, জেনারেল রেস্ট অ্যাগ্রাভেশন, এটি মেইন রেপার্টরিতে আছে, এইভাবে আমরা বাংলাটা যোগ করেছি, এইটিও নেওয়া হলো, 3টা নিলাম। আর বোধহয় কয়েকটা ইম্পর্টেন্ট উনি বলেছেন, তার মধ্যে নড়াচড়া করলে তার পিঠের ব্যথার উপশম হয়, মানে হাঁটাচলা করলে, এরকম একটি কথা বলেছেন। তাহলে এটা লিখি, নড়াচড়ায় ব্যথা উপশম। মূল শব্দগুলো শুধু লিখতে হবে, সব লেখার দরকার নেই। এখানে অনেকগুলো দেখতে পাচ্ছি আমরা, তার মধ্যে এখান থেকে যেহেতু ব্যাক পেইন বলছিলেন, এই যে ব্যাক চ্যাপ্টার আছে পেইন মোশন এমএল, এই লক্ষণটি আমরা নিতে পারি, এটি আমরা নিলাম।
তারপরে আরো বেশ কয়েকটি ইম্পর্টেন্ট লক্ষণ, তার মধ্যে একটি সবচেয়ে পিকুলিয়ার লক্ষণ, সেটা হচ্ছে সবচেয়ে না মানে এইগুলোর মধ্যে থেকে যে ঘামের দাগ কাপড়ের মধ্যে পড়ে, এরকম একটা কথা বলেছেন উনি। তাহলে এখানে মূল লক্ষণ থেকে 2-3টা শব্দ নিব। একটা হচ্ছে কাপড়, এলোমেলো করে লিখলে সমস্যা নাই। একটা হচ্ছে দাগ, সরি ঘামের বোধহয় ঘামের দাগ। আচ্ছা, ঘামের দাগ কাপড়ে পরে, এরকম একটা কথা বলেছেন। আমরা 3টা শব্দ লিখেছি। লেখার পরে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছি যে এখানে এই ধরনের 12টি লক্ষণ আছে আমাদের সামনে। তার মধ্যে থেকে যেটি বেশি ফিট করবে এটি হবে আর কি। দেখেন, পার্সপিরেশন স্টেইনিং দ্য লিনেন, এটি আমরা নিয়ে নিলাম। তাহলে এইভাবে 5টি লক্ষণ এখন পর্যন্ত নিয়েছি। এখন এখানে টাচ করলে আমরা এই 5টি লক্ষণ যদি কোনো ওষুধে থেকে থাকে, মানে সবগুলোই, তাহলে সেটি আগে আসবে, তারপরে ক্রমান্বয়ে দেখাবে আর কি। ম্যাডাম, আমরা লক্ষণগুলো নিয়েছি, এবারে যদি বলেন কি করতে হবে এখন। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি প্রত্যেকটা লক্ষণে খুব পুঙ্খানুপুঙ্খভাবে নিয়েছেন। কিন্তু আমার যে আলোচনার বিষয়টি ছিল সেটি হচ্ছে শুধুমাত্র তার এর মাইন্ড বিষয়টা নিয়ে। কারণ পেশেন্ট কিন্তু আমাকে বারবার একটা অভিযোগই দিচ্ছিল যে আমার এই ঘাড় থেকে মাথা পর্যন্ত একটা সাপ পেঁচিয়ে রয়েছে এবং সেটা আমাকে শ্বাসরুদ্ধ করে ফেলেছে। এবার আমি যদি এই লক্ষণটা নেই, হ্যাঁ, শুধুমাত্র একটা লক্ষণের উপর আমি যদি ধরি, আমি একটু আমার স্কিনে যাই, রেপার্টরি শিটে আপনারা স্ক্রিন দেখতে পারেন কিনা একটু খেয়াল করেন। আমি একটু রেপোর্টার শিটে চলে যাচ্ছি। জি, আপনারটা স্ক্রিনটা কি দেখতে দেখা পাচ্ছি। যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আপনারটা দেখা যাচ্ছে। আচ্ছা, আপনার একটু খেয়াল স্ক্রিনে করি আসছে। যে আমরা একটু খেয়াল করি। দেখেন, আমি ফার্স্টে এই রুব্রিক্সটা নিয়েছি, যেটা হয়তো সারও নিয়েছে। ডিলিউশন, ইমাজিনেশন, স্নেক ক্রেমিং অফ স্ট্রিমিং অ্যারাউন্ড হিজ নেক। হ্যাঁ, এবং আরেকটা লক্ষণ আমাকে একটু ভাবিয়েছে, সেটা হচ্ছে আমরা বেশিরভাগ সময় যখন পেশেন্টদেরকে জিজ্ঞাসা করি আপনি কিসে ভয় পান, পেশেন্ট বলে কুকুর, ছাগল, ভূত, পেতনি, অন্ধকার থাকা, বিভিন্ন। কিন্তু উনি কিন্তু আমাকে একটা পিকুলিয়ার কথা বলেছিলেন, সেটা হচ্ছে যে উনি চিৎকার চেঁচামেচিকে ভয় পান। চিৎকার চেঁচামেচি শুনলে সাধারণত রাগ হওয়ার কথা, এটাই স্বাভাবিক। কিন্তু উনি কি করেন, উনি চিৎকার চেঁচামেচি শুনলে এটাকে উনি ভয় পান। এবং আমি একটা জিনিস খুব খেয়াল করলাম যে পেশেন্ট তার বাচ্চাকে নিয়ে আসছিল চেম্বারে, তার ছেলেকে নিয়ে। তার ছেলে বৃষ্টিতে, সেদিন আমার একটু বৃষ্টি ছিল, বৃষ্টিতে ভিজে উনি আমার চেম্বারে এসেছেন। তো দেখলাম যে তার ছেলেটা একটু সাধারণত ট্রাউজারটা একটু উপরে উঠায় রাখছে আর কি, পায়ে। তো এটা নিয়ে সে বারবার মানে তার সাথে কথা বলতেছে এবং বাচ্চাটা এক সময় একটু চিৎকার করে উঠেছে, মা তুমি কেন বারবার আমাকে এটা করছো, আমার ভিজা ছিল তাই আমি ট্রাউজারটা উঠেছি। এবং এই যে যে চিৎকারটা করলো, সাথে সাথে দেখলাম যে পেশেন্টের তার মাথা ব্যথা, তার হার্টবিট বেড়ে যাচ্ছে, মানে সে অস্থিরতার মধ্যে অনুভব করছে। এবং সে বলছে যে না, আমি কোনো চিৎকার চেঁচামেচির মধ্যে নাই। এটা একটা তার কিন্তু মাইন্ড প্রবলেম। তা আমি কি করলাম, কম্পিউটার রেপার্টরি থেকে কিন্তু আমি এটাও সার্চ দিলাম। হ্যাঁ, কম্পিউটার রেপার্টরি মাইন্ড শেয়াকিং, স্ক্রিমিং, শাউটিং, ফেয়ার, ফাইটিং ফেয়ার উইথ। হ্যাঁ, দেখেন আমরা একটু খেয়াল করি, আমার রেপার্টরাইজেশনে কিন্তু ফার্স্ট রেমেডিতে এসেছে স্ট্যামোনিয়াম, সেকেন্ডে এসেছে বেলেডোনা, থার্ডে এসেছে সিপিয়া, ফোর্থে এসেছে ভেট্টামেলবাম এবং কেলি ব্লিচ। হ্যাঁ, এখন তো আমি নিশ্চয়ই পেশেন্টকে সবকিছু দেবো না, সব ওষুধ দিব না। আমি 2টা লক্ষণকে সব থেকে বেশি প্রমিনেন্ট মনে করলাম। একটা হচ্ছে যেটা হচ্ছে যে ঘাট থেকে চলে আসে, এবং এটা কিন্তু দেখেন আমার কিন্তু বেলেডোনাটা কিন্তু আমার খুব চমৎকার ভাবে কিন্তু এই মেডিসিনটা কিন্তু ক্যারি করেছে। এবং আরেকটা লক্ষণ যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে এই লক্ষণটা যেটা আমি অলরেডি বললাম যে চিৎকার চেঁচামেচিকে সে ভয় পায়। তাহলে 2টা লক্ষণে কিন্তু তার বেলেডোনা প্রমিনেন্ট। এখন হতে পারে স্ট্যামোনিয়াম এখানে 7 পেয়েছে, হ্যাঁ 7 পেয়েছে, তার 3টা লক্ষণ সে নিয়েছে, তার ইয়েতেও ভালো। এবং এই ধরনের লক্ষণে কিন্তু সাধারণত আমরা স্ট্যামোনিয়াম, হায়োসেমাস এই ধরনের ইয়ে দিয়ে থাকি, মেডিসিন দিয়ে থাকি। কিন্তু আমার কাছে মনে হয়েছে বেলেডোনাটা ফ্রুটফুল। এখন বেলেডোনা মেডিসিনটা অনেকে অ্যাকুইট মনে করে হয়তো বা এটাকে অ্যাভয়েড করেন। তো যাই হোক, পেশেন্টকে আমি 21/10/2023 তাকে আমি বেলেডোনা 200 একটা ডোজ দিলাম, সাথে একটা ফাইটম দিলাম এবং টেস্টগুলো দিয়ে দিলাম যে আপনি আপনার মতো এই টেস্টগুলো করে নিয়ে আসুন। হ্যাঁ, এবং পেশেন্ট কিন্তু সে কিন্তু টেস্ট করে আমাদের কাছে আসলো। পেশেন্ট টেস্ট করলো, টেস্ট করে আমার তারপরে আসলো, তারপরে আমি রিপোর্টগুলো আপনাকে দেখালাম যে তার ক্রিয়েটিনাইন হচ্ছে 11.45, 5 সেল 4x6 সিবিসিতে, ভিটামিন ডি ডিফিসিয়েন্সি এবং সিরাম ক্রিয়েটিনাইন 1.3। তো এর মতো অবস্থায় আমি তাকে তার আবার সমস্ত লক্ষণের উপর ভিত্তি করে
আমি তাকে আর্সেনিকাম অ্যালবাম 02 এবং 03 এই দুইটা প্রয়োগ করলাম। এবং তার যেহেতু ক্রিটিনাইনটা বেশি, এজন্য আমি তাকে বারবারিস ভালভিউলিস মাদারটা আমি তাকে দেই, প্রয়োগ করি। দেখা গেল যে এইভাবে 0, 2, 3, 4, 5 পর্যন্ত আর্সেনিকাম অ্যালবাম চললো। এবং মাঝখানে কিন্তু আমি ইন্টারকারেন্ট রেমেডি হিসাবে কিন্তু আমি থাইরোডিনাম 1M কিন্তু তার মধ্যে আমি প্রয়োগ করি। এবং 3 মাস এভাবে ট্রিটমেন্ট চললো। 3 মাস পরে আমি দেখাচ্ছি আপনাদের কাছে রেজাল্টটা, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে তার রেজাল্টটা কি ছিল। দেখেন তার সেরাম ক্রিয়েটিনাইন চলে আসছে 0.74। হ্যাঁ, এবং তার ডেট দেখেন 2/1/2000। আমি একটু বড় করি, এটা যেহেতু একটু ছোট হয়ে গেছে আমি একটু বড় করি। এই যে দেখেন 2/1/2024 অর্থাৎ জানুয়ারির 2 তারিখে 2024-এ তার সিরাম ক্রিয়েটিনাইন চলে আসে একদম কম লেভেলে, অর্থাৎ 0.74। এবং সাথে আমি আরেকটা টেস্ট দিয়েছিলাম, সেটা হচ্ছে THH টেস্ট। ও এটা মনে হয় ওনার পাচ্ছেন। আচ্ছা, এটাও যেহেতু বের হয়ে গেছে, দেখেন তার পাচ্ছেন কত আসে 1.2, 1 থেকে 1 থেকে 2, এবং সেটা কি 13/2/2025। এটা রিসেন্ট তার, হ্যাঁ, এটা একদম পরের ট্রিটমেন্ট আর কি। এটা সরি, এটা আগে চলে আসছে কারণ আমি এখানে বলে ফেলছি। এটা হবে রেজাল্ট, এই দুইটা রেজাল্ট। তারপরে ওনার পাচ্ছেলটা একটু বেড়ে যায় আর কি। দেখেন 1.99 TSH 1.99, এবং দেখেন তার ডেটটা 3/10/2024। তাহলে দেখেন মাত্র 3 মাসের মধ্যেই কিন্তু পেশেন্টের ক্রিয়েটিনাইন চলে গেল কমে, এবং তার যে এই THH সেটাও কিন্তু তার লেভেল পর্যন্ত কিন্তু চলে আসবে। এবং যখন রিসেন্ট, এটা একদমই রিসেন্ট যে তার ব্যথা হচ্ছে পেটে, এবং তার প্রস্রাব হলুদ পরিমাণে হচ্ছে, প্রস্রাবে বার্নিং হচ্ছে, এবং সে আমাকে বলতেছে যে সে যখন ইন্টারকোর্সে যায় তখন তার প্রবলেম ফিল করে, তখন আমি তাকে একটা ইউরিন আরি দিলাম। ইউরিন আরিতে দেখা গেল যে তার পাচ্ছেল বেশি, এবং এটা কিন্তু 1 মাসের মধ্যে তার পাচ্ছেলটাও কিন্তু কমে গেল, সিম্পটোমেটিক ট্রিটমেন্টের পরে কমে গেল। এবং আরেকটা জিনিস আমি এখানে উঠাতে পারিনি, সেটা হচ্ছে যে পেশেন্টের ইএসআরটা বেশি ছিল। ইএসআরটা বেশি ছিল কারণ এই কারণেই হয়তো তার এই যে কাঁপুনি দিয়ে জ্বর আসা, যে লক্ষণটা আমি বলেছিলাম যে কাঁপুনি দিয়ে জ্বর আসা, এই কাঁপুনি দিয়ে জ্বর আসতো এবং তার অরুচি থাকতো, তখন আমি দেখলাম যে তার ইএসআর 64। দুঃখিত, এই রিপোর্টটা আমি রাখতে পারিনি, কোনো কারণে হয়তো আমার মোবাইল থেকে সেটা মিস হয়ে গেছে। এখন তার পেশেন্টের বর্তমানে ইএসআর হচ্ছে 18, হ্যাঁ 18 তার ইএসআর বর্তমানে, তার ইএসআর হচ্ছে এখন। তো রিসেন্ট সে আমার কাছে কিন্তু আবার তার বাল্কি ইউটেরাস এবং ফ্যাটি লিভার, এই দুইটি সমস্যা নিয়ে কিন্তু সে আমার কাছে এসেছে, কারণ অলরেডি তার থাইরয়েড, তার ক্রিয়েটিনাইন, তার ইএসআর এবং তার যে পাসসেল, এগুলো কিন্তু সবকিছু কিন্তু তার নর্মাল হয়ে গেছে। এখন প্রশ্ন হলো যে তার যে এই যে পেইন, এই লাম্বার ডিস্কে ডিস্ক বাল্জ, যেটা আমি প্রথমেই বললাম যে তার পেইন ছিল L3 L4, এগুলো কিন্তু আসলে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সব রিমুভ করা যায় না। হ্যাঁ, এই ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই পেশেন্টকে কিছু ঘরোয়া কিছু ট্রিটমেন্ট বা তাকে ম্যানেজমেন্টের উপরে কিন্তু আমাদের রাখতে হবে, যে ভারী কোনো কাজ করা যাবে না। এবং আরো একটা জিনিস হচ্ছে যে তার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। এখন ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য কি, আমি তো সিম্পটোমেটিক অবশ্যই ট্রিটমেন্ট করবো, কিন্তু পাশাপাশি কিন্তু আমাদের এটাও কিন্তু পেশেন্টকে বলতে হবে যে আপনাকে পর্যাপ্ত পরিমাণের রোদ খেতে হবে, এবং কোন রোদটা, সকালবেলা যেটা উঠে সেটা। আর একটা জিনিস আমরা প্রায় ভুল করি, সেটা হচ্ছে যে যদি এটা একটা কিছু করার নাই, যে আমরা কিন্তু ওই যে কাপড়ের উপর দিয়ে রোদ লাগে, বেটার হয় যদি একদম মানে কাপড়ের নিচের থেকে, মানে একদম পাতলা কোনো কাপড় পরে যদি কেউ রোদে দাঁড়ায় বা রোদ লাগায়, এই রোদটা কিন্তু ভিটামিন ডি এর জন্য যথেষ্ট পরিমাণের মানে হেল্পফুল। এটা কিন্তু ভিটামিন ডি এর জন্য খুব কাজ করে, এটা একটা বিষয় গেল। এবং সাথে তার আরো কি আছে, তার কিন্তু মাইন্ডে বিভিন্ন ধরনের সমস্যা ছিল, অনেক ধরনের অসুস্থতা এখনো আছে তার সমস্যা। তো আরেকটা বিষয় হচ্ছে তার ফ্যাটি লিভার গ্রেড 2, যেটা আমি প্রথমেই রিপোর্টে দেখিয়ে দিলাম যে ফ্যাটি লিভার গ্রেড 2। এখন এই যে ফ্যাটি লিভার, আমি তাকে তার সিমটম অনুযায়ী তাকে ট্রিটমেন্ট করছি, তাকে মেডিসিন আরো দিয়েছি, অনেকে লেকেসিস লিখেছেন, হ্যাঁ আমি লেকেসিসও তাকে দিয়েছি, তাকে সিপিআও দিয়েছি, তারপরে আর কি সিপিআ চলেছে, তারপর আমি তাকে আবার লেকেসিস পর্যন্ত তাকে দিয়েছি। কিন্তু
এই যে ফ্যাটি লিভার, এটা যদি আমরা পেশেন্টকে যদি তার খাবার দাবার খাদ্যাভ্যাস যদি আমরা কোনোভাবেই তাকে মানে কন্ট্রোল করতে না পারি, তাহলে কিন্তু আমাদের কোনোভাবেই এই যে ফ্যাটি লিভার এটা কিন্তু দূর হওয়া সম্ভব না। এক্ষেত্রে আমাদেরকে পেশেন্টকে অবশ্যই বলতে হবে যে আপনি তৈলাক্তযুক্ত কোনো খাবার খাবেন না, আপনি সয়াবিন তেলের পরিবর্তে ঘরে সরিষার তেল রাখুন, এবং দেখা যাচ্ছে যে ভাত কার্বোহাইড্রেট যুক্ত খাবার, যেটা আমরা সবাই জানি বর্তমান সমাজে সবাই একটু সচেতন মানুষ, এই কার্বোহাইড্রেট যুক্ত খাবারটা আমাদেরকে অবশ্যই কম খেতে হবে। তো এই সলিউশন দেওয়ার পরে কিন্তু রুগী হয়তো আমার কাছে 2023 থেকে 2023-এর আগস্ট মাস থেকে হয়তো উনি আমার কাছে ট্রিটমেন্ট নিচ্ছেন, কিন্তু আমি কিন্তু আবারও বলবো যে তার মানে কিন্তু এই না যে উনি আমার কাছে 12 মাসে ওষুধ নিতে আসছেন, তা কিন্তু না। ইতিমধ্যে কিন্তু মাত্র উনি 6 থেকে 7 মাস, থাইরয়েডের জন্য 3 মাস একটানা, এবং ক্রিয়েটিনিন থাইরয়েড তো সেটা একসাথে কমপ্লিট হয়ে গেল, এবং বাকি মনে হয় 6-7 মাসের মতো সে কিন্তু মেডিসিন কন্টিনিউ করেছে। আমার কোশ্চেন হচ্ছে, অনেকে আমাকে এই প্রশ্নটা করে থাকেন যে ম্যাডাম থাইরয়েড কি আবার ব্যাক করবে কিনা। এই যে আপনি তো দেখাচ্ছেন, প্রেজেন্টেশন দেখালেন, এটা ফলো আপ আছে কিনা? হ্যাঁ, এই ফলো আপও কিন্তু আমার কাছে আছে। থাইরয়েড ব্যাক করতেই পারে, কারণ কোনো ওষুধই কিন্তু কখনো এটা গ্যারেন্টিতে বলা উচিত না যে আমি একদম চিরতরে নির্মূল করে দিব, এটা কখনোই গ্যারেন্টি দেওয়া উচিত না, এবং এটা কখনো হয় না। কিন্তু থাইরয়েড যদি ব্যাক করে, একবার ভেবে দেখেন প্রতিদিন এই যে আমরা ওষুধ খাচ্ছি থাইরয়েড, এটা খাওয়ার থেকে যদি আমি অন্তত মাসে 3 দিন বা 4 দিন যদি থাইরয়েড ওষুধটা খাই, তাহলে কিন্তু থাইরয়েড থেকে অনেকটাই বেটার ফিল করা যায়। এবং এই পর্যন্ত আমি যতগুলো পেশেন্ট দেখছি তাদের মধ্যে ম্যাক্সিমাম কেউই ব্যাক করে নাই, শুধু একটা পেশেন্ট আমি বিফল হয়েছি, এটা আমি আজকে ওপেন ফেসবুকে বললাম থাইরয়েডের ক্ষেত্রে। এবং সেটা আমি মনে করবো বিফল হওয়ার কারণটা হচ্ছে যে পেশেন্টের প্রেগনেন্সি কন্টিনিউ করেছিল। প্রেগনেন্সি কন্টিনিউ করা অবস্থাতে সাধারণত একটু থাইরয়েডটা গ্রো করে, সেই ক্ষেত্রে আমি পেশেন্টকে থাইরয়েডটাকে নর্মাল করতে পারিনি, এবং পেশেন্টকে আমি এটা বলে আশ্বস্ত করেছি যে আপনার প্রেগনেন্সি কন্টিনিউ যেহেতু হয়েছে, আপনি ট্রিটমেন্ট শেষ করুন, তার মানে নর্মাল ডেলিভারি হোক, দেন তারপরে আমি চেষ্টা করব আপনাকে এই রোগ থেকে ইনশাআল্লাহ মুক্তি দিতে। তাহলে দেখেন, এখন এই যে আমরা আবার অনেকেই বলি যে রেপাটোরাইজেশন, কি লক্ষণ নিব, কি লক্ষণ নিব, এটা যে ভাবি, দেখেন আমি যে আজকে রোগ লক্ষণগুলো এখানে বললাম, এখানে কিন্তু অনেক লক্ষণ, আমি কিন্তু সব লক্ষণ আপনাদেরকে বলিনি। এছাড়াও কিন্তু রোগীর সাথে আমার পরিচিত আছে, আমি কিন্তু তার লক্ষণ অনেক কিছুই জানি। হ্যাঁ, এই সব লক্ষণগুলো নিয়ে কি আমরা রেপাটোরাইজেশন করব? এটা কি আদৌ সম্ভব? কারণ আমি তো প্রথমেই বললাম যে একটা মানুষের মধ্যে কিন্তু কখনোই একটা মেডিসিন থাকে না। পলিক্রিস্ট মেডিসিনগুলো আপনি একটু খেয়াল করেন, বারবার ঘুরে ঘুরে আসবে। একটা মানুষের মধ্যে তার সিপিআই থাকতে পারে, ন্যাট্রামিউ থাকতে পারে, তার ল্যাকেসিস থাকতে পারে, তার লাইকোপোডিয়াম থাকতে পারে, তার মেডোনিয়াম থাকতে পারে, সো হোয়াট, থাকতেই তো পারে। এর জন্য কিন্তু আমরা কখনোই একটাই রেমেডি দিয়ে যে তাকে বসে থাকবো তা না, আমরা চেঞ্জ করবো। তার লক্ষণ অনুযায়ী যদি থাকে, আমরা কেন চেঞ্জ করবো না? আর যদি বেটার ফিল করে, তাহলে অবশ্যই লক্ষণের মধ্যে আমরা থাকবো, যেহেতু সে বেটার ফিল করছে, আমি সেকেন্ড মানে ডোজটা তার মধ্যে দিয়ে যাই। যখন যে লক্ষণটা আসবে, সেই লক্ষণের উপরে কিন্তু ভিত্তি করে আমাদেরকে ট্রিটমেন্ট দিতে হবে পেশেন্টদের। এটা হচ্ছে মূল ভিত্তি। এখন আমি আবার একটু স্যারের কাছে চলে যাচ্ছি, যে আসলে এই যে আমি যে পেশেন্টকে এই তার মাইন্ডের উপরে ভিত্তি করে যে বেলেডোনা মেডিসিনটা দিলাম, তো বেলেডোনা আসলে আমরা একটু ইউজ কম করি, হ্যাঁ, বা বিশেষ করে অ্যাকুইট ক্রনিক ক্ষেত্রে এটা অ্যাকুইট মেডিসিন বলা চলে। মানে এটা আসলে কি, কেন, এটার কারণ কি, এটা যদি একটু ব্যাখ্যা করতেন আপনি। স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন? কি জি, আরেকবার বলবেন প্লিজ একটু। আমাকে বলছেন প্রশ্নটা? হ্যাঁ জি, আমি বললাম যে এই যে আমরা বেলেডোনা, হ্যাঁ, বেলেডোনা মেডিসিনটা কিন্তু অনেক সময় আমরা ভাবি যে এটা শর্ট অ্যাক্টিং একটা মেডিসিন, এটা হয়তো কোনো কার্যকারিতা করবে না, কিন্তু এটা কেন, মানে কেন আমাদের মধ্যে জৈনতাটা, কেন আমরা এটা ভাবি? কারণ বেলেডোনাটা তো খুব ভালো মেডিসিন, আমাদের ভালো ভালো কোনো কাজে লাগে, এটা কেন জৈনতাটা, এই বিষয়টা নিয়ে যদি আপনি একটু ব্যাখ্যা করতেন, বেলেডোনা মেডিসিনটা নিয়ে। আচ্ছা, না এটা ধন্যবাদ আপনাকে। আসলে আমরা আমাদের কিছু একটা কি বলবো গতানুগতিক একটা বলতে পারি যে থিঙ্কিং একটা, যে অমুক ওষুধটা সুপারফিশিয়াল বা সারফেস লেভেলে কাজ করে, অমুক ওষুধটা ডিপ অ্যাক্টিং, এরকম। কিন্তু এটা আমরা গভীরে যাই না সাধারণত আর কি। তো যদি আমরা এখানে অনেকগুলো রাইটার আছে, আপনারা জানেন যে হেরিং এর যে গাইডিং সিমটমস, বড়ি ক্যান্টের লেকচার অন ম্যাটেরিয়া মেডিকা, এগুলো যদি আমরা পড়ি, একটা ওষুধে মানে কভার টু কভার যদি পড়ি,
তাহলে কিন্তু ওষুধটির যে ভিতরের যে কতটুকু গভীর বা গভীরতা কত, এটা কিন্তু আমরা বুঝতে পারবো। আর যদি না পড়ি গভীরে, শুধুমাত্র কিনোটস গুলো পড়ি, তাহলে কিন্তু আমরা ওই ওষুধ সম্পর্কে একটা ভালো ধারণা নিতে পারবো না। যেমন TFLN এর যে এনসাইক্লোপিডিয়া, এখানে আমরা যদি পড়ে দেখি একটা ওষুধ মানে শুরু থেকে লাস্ট পর্যন্ত, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো এই ওষুধটির কার্যকারিতা বা গভীরতা কতটুকু। তা আমাদের একটা কি বলবো শর্টকামিংস, সেটা হচ্ছে আমরা গভীরে যেতে পারি না বিভিন্ন কারণে আর কি। অনেকেই দু একটা বই পড়েই মনে করি যে এই ওষুধটা বুঝি এই বইয়ের মধ্যে যা আছে এর বাইরে কিছু নাই। অ্যাকচুয়ালি একটা মেট্রিক আমেরিকা আমরা যেগুলো পড়ি বাজারে যেগুলো আছে, এগুলো খুবই অল্প সংখ্যক তথ্য আছে। প্রুভিং এর সময় আপনারা জানেন যে মেট্রিক আমেরিকা পিউরাতে বা TFLN এর যে এনসাইক্লোপিডিয়া, এখানে একটা ওষুধের লক্ষণ সংখ্যা দেখা যাচ্ছে যে 5,000, 7,000, 10,000 এরকম করে আছে, মানে এগুলো প্রুভিং সিমটম। আর আমরা কয়টা সিমটম পাই প্রচলিত মেট্রিক আমেরিকায়? মেবি 50টা 100টা এরকম। তো মানে 50টা সিমটম কিন্তু 10,000 সিমটমকে রিপ্রেজেন্ট করতে পারেন অ্যাকচুয়ালি। দিস ইজ দ্য লিমিটেশনস, এটা আমার কাছে মনে হয়েছে আর কি। সেই জন্য আমাদের উচিত মেট্রিক আমেরিকার যে প্রুভিং সিমটম যেগুলো, বিশেষ করে মেট্রিক আমেরিকার পিউরাতে যেগুলো আছে, কিংবা হেরিংস এর যে গাইডিং সিমটমস আছে, এটা যদি আমরা ভালো করে পড়ি, তাহলে কিন্তু একটা ওষুধের গভীরে আমরা যেতে পারবো, অন্যথায় আমরা এটাকে অ্যাসেস করতে পারবো। আমার মনে হয় যে এটাই মূল কারণ যে আমরা পড়ি না, সেজন্য একটা ওষুধকে আমরা সেভাবে আমাদের মতো করে আখ্যায়িত করে দিই। জি, খুব সুন্দর একটি ব্যাখ্যা দিয়েছেন। আসলে প্রত্যেকটি মেডিসিন আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে হবে। আর যে জিনিসটা আমি সবসময় বলবো, কারণ আপনি সবসময় রেপার্টরি করেন, আমিও চেষ্টা করি সবসময় রেপার্টরি করে একটা মেডিসিন সিলেকশন করতে। যখন পেশেন্ট একটা বিষয় খুব জোর দিয়ে বলবে এবং যেটা তার কাছে প্রমিনেন্ট মনে হবে, সেই লক্ষণগুলো কিন্তু আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। এবং আরেকটা লক্ষণ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা পেশেন্টের কাছ থেকে যেটা দেখবো, যেটা বলা হয় ডাক্তারের অভিজ্ঞান। আমি দেখছি পেশেন্ট ফুলে গেছে, সে তার লাল হয়ে গেছে, সেখানে তার গরম হয়ে আছে, এটা তো আমার কাছে অবশ্যই একটা প্রমিনেন্ট লক্ষণ। এবং পেশেন্ট যদি বারবার একটা কথাই বলে যে এটা এটা, যেমন এই যে আজকে পেশেন্টের কথাটা বললাম, সে কিন্তু একটা কথা বারবার বলছিল, এই ক্ষেত্রে হয়তো বা এখানে অনেকে বলতে পারেন যে ম্যাডাম অন্য রেপার্টরির সাথে তো আমার বেলেডোনা মিললো না, কারণ বেলেডোনা মাত্র 1 পয়েন্ট ক্যারি করেছে, তাহলে কিভাবে হলো? কিন্তু ওই যে পেশেন্টের যে ধারণা, কারণ বেলেডোনা হয়তো খুব শর্ট একটিন একটা মেডিসিন, কিন্তু ওই অল্প সময়ের মধ্যেই কিন্তু সে তার কাজটাকে কিন্তু কমপ্লিট করে ফেলেছে। এবং এর জন্যই কিন্তু সাথে কিন্তু আরো কিছু, এবং আরেকটি বিষয় হচ্ছে যে বারিশ টাইম, ওই টাইমে আমার পেশেন্টের কিন্তু জ্বরও আসছিল, হ্যাঁ, এবং হয়তো বা এটা বেটে বলে মিলে গেছে, দুইটার কারণেই হয়তো তার মধ্যে বেটেটা কাজ করছে। পরবর্তীতে যখন সে আমার কাছে আসে, সে কিন্তু খুব খুশি হয়ে আসে, কারণ তার ভিতরে এই লক্ষণটা কিন্তু তার মধ্যে আর নাই। সে বারবার বলছিল যে হ্যাঁ, আমার যে একটা শ্বাসরুদ্ধকর অবস্থা ছিল, আমি যে সাপের মতো একটা কিছু যে মানে আমার জড়িয়ে থাকতো, এটা কিন্তু আমি এখন আর ফিল করছি না। এবং এই যে তার একটা বিশ্বাস, দেখেন আমাদের কাছে রুগীরা যখন আসে, যে প্রধান সিমটমটা আমাদের কাছে নিয়ে আসে, যতক্ষণ পর্যন্ত আমরা সেই প্রধান সিমটমটাকে তাকে আমরা সলিউশন না দিতে পারি, ততক্ষণ পর্যন্ত কিন্তু পেশেন্ট আমাদের কাছ থেকে স্যাটিসফ্যাকশন হয় না। হ্যাঁ, এবং এই জন্য কিন্তু আমাদের সঙ্গে আগে আমরা প্রথমে আগে লিখি যে আপনার মূল সমস্যাটা আগে যখন কেস টেকিং করি, একটু খেয়াল করবেন আপনারা, কেস টেকিং এর মধ্যে কিন্তু আমরা সবসময় প্রথমে লিখি যে আপনার যে মূল সমস্যা, প্রধান সমস্যা, সেটা আগে বলুন, কারণ আমাদের টার্গেট কিন্তু ওই জায়গাতে। এবং এই প্রধান সমস্যা ছাড়াও যে অ্যাসোসিয়েটেড কিছু প্রবলেম পেশেন্ট নিয়ে আসে, এগুলো কিন্তু তার উত্তরণ হয় খুব দ্রুত, বাট এতে কিন্তু পেশেন্ট স্যাটিসফ্যাকশন হয় না। এর জন্য আমাদের রেপার্টরি অনেক দরকার আছে। এই যে লক্ষণ, এটা যদি আমি রেপার্টরি না করতাম, তাহলে হয়তো আমি নিজেও জানতাম না যে এটার ভিতরে বেলেডোনা আছে। এবং যেটা চিৎকার চেঁচামেচি, এটা আমরা স্টেমোনিয়াম জানি, স্টেমোনিয়াম হয়তো আমি দিয়ে দিতাম যদি দেখতাম যে বেলেডোনার মধ্যে সেই লক্ষণটা নাই, হ্যাঁ, তাহলে দিয়ে দিতাম। যদি দেখলাম যে না, বেলেডোনার মধ্যে আমার দুইটা সিমটমই ক্যারি করেছে, হয়তো বা তার পয়েন্ট কম, সো হোয়াট, দুইটা সিমটম তো আমরা তার মধ্যে পেয়েছি, যার জন্য কিন্তু আমি এখানে রোগীকে বেলেডোনা দিয়েছি। এবং এখন রোগী কিন্তু এখনো আমার মানে ইয়েতে আছে, ফলো আপে আছে, কারণ আমাকে রিসেন্টলি সে যে রিপোর্ট আমি আপনাদেরকে দেখালাম, যে তার বাল্কি ইউটেরাস এবং তার ফ্যাটি লিভার গ্রেড 2, এর জন্য কিন্তু আমি এখনো তার ট্রিটমেন্টটা দিচ্ছি। এবং তাকে যে সমস্যা এবং তাকে যে সলিউশন দেওয়ার জন্য যে বেশ কিছু ঘরোয়া টিপস বা যেটাকে বলে আপনার ম্যানেজমেন্ট, এটা কিন্তু আমি পেশেন্টকে প্রতিনিয়ত কিন্তু দিয়ে যাচ্ছি। তাহলে এটাই আমাদের, যেহেতু আমাদের লাইভ প্রোগ্রামটি সম্পূর্ণ রেপার্টরির উপরে নির্ভর করে, তাই আমি বলবো যে প্রত্যেকটি রোগীর ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই
খুব সূক্ষ্মভাবে রেপার্টরি করব এবং যে রেপার্টরিগুলো আমরা এভুলেশন করতে পারি যে কোন সিমটমটা আমার জন্য গুরুত্বপূর্ণ। যেমন আমি কিন্তু 3 পাতা না, আমার খাতাতে আমি তো এখানে শর্ট করে লিখে নিয়ে এসেছি, ওখানে কিন্তু আমার প্রায় 5.5-6 পাতার মতো কিন্তু আমি তার কেস স্টাডি নিয়েছি। আমি কিন্তু 6 পাতা ধরে কিন্তু আমি তার রেপার্টরি করিনি, কারণ 6 পাতা ধরে রেপার্টরি করলে কখনোই আপনি একটা সঠিক মেডিসিনে পৌঁছতে পারবেন না। তো এখানে আমাদেরকে শিখতে হবে যে সিমটম এভুলেশনটা কোথায়, এই সিমটম এভুলেশনটা জানতে হবে এবং এটা ইনশাআল্লাহ আস্তে আস্তে রেপার্টরি করার মাধ্যমে কিন্তু আমরা পূর্ণাঙ্গভাবে জানতে পাবো। তো ঠিক আছে, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি এখানে অনেকেই আমাদের অনুষ্ঠানে কমেন্ট করেছে, আমি তাদের কমেন্টগুলো একটু পড়ে আসতে চাচ্ছি। ডক্টর আব্দুর রাজ্জাক ভুইয়া, আসসালামু আলাইকুম ম্যাডাম। জি ওয়ালাইকুম আসসালাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আপনাদেরকে আমাদের এই অনুষ্ঠানে জয়েন হওয়ার জন্য। লুৎফুর রহমান, আলহামদুলিল্লাহ। ডক্টর মিস্টার রফিকুল ইসলাম, আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আপনি ভালো আছেন তো? আব্দুস সালাম শেখ, ভেরি নাইস লেকচার, অসংখ্য ধন্যবাদ। মূলত রোগী লক্ষণের পরিবর্তন হলে নতুন ওষুধ আসতে পারে। হ্যাঁ, অবশ্যই এটা যুক্তিগত কথা। লক্ষণ পরিবর্তন হলে লক্ষণ অনুযায়ী আমি সবসময় সিমটোমিস্ট বলি যে হোমিওপ্যাথি ডাক্তাররা সবসময় সিমটোমিস্ট, যে লক্ষণটা আসবে সেই লক্ষণের উপরে ভিত্তি করে কিন্তু আমাদের মেডিসিন দিতে হবে, এটা কিন্তু আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। তারপরে খালেদা পারভিন, ল্যাকেসিস হবে। আব্দুস সালাম শেখ, ল্যাকেসিস হবে। হ্যাঁ, আপনাদের ধারণাও ঠিক, অবশ্যই ল্যাকেসিস হতে পারতো। ল্যাকেসিস অনেকে লিখেছে ল্যাকেসিস, আমিও ল্যাকেসিস দিয়েছি শেষ পর্যায়ে, কিন্তু প্রথম দিকে না। যখন আমি যে লক্ষণটাকে বেশি প্রমিনেন্ট মনে হয়েছে আমার কাছে, তখন আমি সেই লক্ষণের উপর ভিত্তি করেই তাকে আমি মেডিসিনটা চুজ করেছি। কারো ইংলিশ ভার্সন রেপার্টরি থাকে তাহলে যোগাযোগ করতে পারেন, অলরেডি একজন নাম্বার দিয়ে দিয়েছে, এখানে আপনারা যোগাযোগ করতে পারেন রেপার্টরির ইংলিশ ভার্সন নেওয়ার জন্য। সবাইকে সালাম, সবাই সালাম দিয়েছেন, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আসলে অনেক অনেক কমেন্ট এসেছে, সব কমেন্ট তো আসলে এইভাবে নিতে পারছি না বা পড়তে পারছি না। প্রথম দিকে একটু যাই আমি, প্রথম দিকে হ্যাঁ, প্রথম দিকে আপনি ডাক্তার শফিকুল লিখেছেন মানসিক লক্ষণে গুরুত্ব দিয়ে আমি একটা বলেছি, এটা সঠিক সিলেকশন। হ্যাঁ, এটা আমি আপনাকে করেছি, তো ধন্যবাদ। জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আসসালামু আলাইকুম, আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল, আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল। সামনের মাস আমাদের সাম সাধনার মাস, ইনশাল্লাহ আমরা যেন খুব পবিত্রতার সহিত এবং আল্লাহর নির্দেশ মোতাবেক যেন আমরা সেই সাম পালন করতে পারি, আমি সেই আশা ব্যক্ত করছি। এবং আরেকটি বিষয় আমি আজকে এখানে জানিয়ে দিচ্ছি যে যেহেতু আমাদের অনুষ্ঠানটি প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ সপ্তাহে রাত 10টায় অনুষ্ঠিত হয়, তাই রমজান মাসে, মাহে রমজান মাসে ওই সময়টা আমাদেরকে তারাবি উদযাপন করা হবে, তাই অন্তত এই 1 মাস আমরা আমাদের হোমিও স্বাস্থ্য কথন থেকে একটু বিরত থাকবো। তবে যদি কখনো আমাদের কোনো বিশেষ অতিথি আমরা আনতে পারি বা বিশেষ কোনো সাবজেক্টের উপরে যেটা হয়তো আমরা চাচ্ছি বা আপনারা আমাদেরকে চাচ্ছেন, তাহলে আমরা হয়তো দুপুর 3টায় আমরা আবার হয়তো এই লাইভটাকে চালু করতে পারি, সেটা অবশ্যই আমাদের মানে সময় বা শর্ত সাপেক্ষে। তো যাই হোক, আমি আর বেশি দেরি করছি না, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে যুক্ত থাকার জন্য এবং অগ্রিম সবাইকে শুভেচ্ছা জানাই দিচ্ছি। ডাক্তার জুয়েল রানা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি মনে হয় একটু দেরি করে জয়েন করে ফেলছেন, যাই হোক তারপরেও যেহেতু আপনি জয়েন করেছেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক কমেন্ট করছেন, এর জন্য সবাইকে আবারও অনেক ধন্যবাদ এবং আমি আশা রাখবো যে আপনারা সবাই আমাদের অনুষ্ঠানটি দেখবেন এবং এখান থেকে রেপার্টরি করার চেষ্টা করবেন এবং রেপার্টরির যে গুরুত্ব কি সেটাও ইনশাল্লাহ জানার চেষ্টা করবেন। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো আমি আমার লাইভ প্রোগ্রামটি এখানে শেষ করছি। আর শেষ করার আগে আরেকটি কথা বলে দিচ্ছি, প্রথমে যখন আমরা লাইভ শুরু করেছিলাম তখন কিন্তু একটা কথা বলেছিলাম যে আপনাদের যদি কারো কোনো জটিল কোনো কেস থাকে যেটা হয়তো আপনারা রেপার্টরি করতে পারছেন না বা রেপার্টরি কি পৃষ্ঠে নেবেন বুঝতে পারছেন না, সেরকম যদি কারো কোনো জটিল কেস থাকে বা সরাসরি যদি কোনো রোগীকে নিয়ে আপনারা লাইভে আসতে চান, তাহলে অবশ্যই আপনারা আমাদের পেজে নক করবেন এবং আমাকেও ব্যক্তিগতভাবে আপনারা মেসেজ দিতে পারেন। আমরা চেষ্টা করব আপনার সেই রোগীটি তুলে ধরতে এবং আপনি কিভাবে রোগীকে ফলো আপ দিলেন সেই ব্যাপারটি তুলে ধরতে। তো আজকের আর দেরি করছি না, যেহেতু আমার সময় অলরেডি অনেকটা পার হয়ে গেছে, তো আজকের মতো আমি অনুষ্ঠান এখানে শেষ করতে চাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।